আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আক্রমণ পাল্টা আক্রমণে ভয়াবহ মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ 6 মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরবকেও তেল শোধনাগার বিধ্বস্ত। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত করছে অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সব সংসদ সদস্যকে শপথ নেওয়ার আহ্বান এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবকের সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েতে 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল আর 2 শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকার বলছে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় 30 লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ 10 সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত। তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সবকিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থা এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে।
এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেইটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। একই দিন পৃথক আরও একটি প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হচ্ছেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জি.কে. গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফুদ্দিন নিজাম। আদালত নয়, জুলাই সনদের সিদ্ধান্ত সংসদে হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটা বুমেরাং হবে। আর দলটির মুখপাত্র বলেছেন, আদালতের রায়ের পর বিরোধী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাবে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, সরকার গণভোট নিয়ে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। সোমবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের ও দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এ সময় দলের মুখপাত্র বলেন, আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত হচ্ছে। দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ 5 আগস্টের পরের সব সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5 আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th আগস্ট।